9 এপ্রিল 2017 কেরালা রাজ্যের থিরুভানান্থমপুরের নান্দানকোট এলাকা। ঘড়িতে তখন প্রায় সকাল 10টা। দিনের আলোয় যখন পুরো শহর ব্যস্ত, তখনই নান্দানকোটের সেই অভিজাত বেইনস কম্পাউন্ডের একটি দোতলা বাড়ির জানালার ফাঁক দিয়ে হঠাৎ কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। প্রথমে সাধারণ আগুন মনে হলো, মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া পুরো এলাকায় আচ্ছন্ন করে ফেলে। তাই প্রতিবেশীরা চিৎকার করতে করতে বাড়ির গেটের সামনে জড়ো হয়। কিন্তু ভেতর থেকে আসা প্রচণ্ড তাপ আর ধোঁয়ার ঝাপটায় কেউ ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলেন না। এদিকে দোতলার বাইরের ঘরগুলো থেকে তখন আগুনের লেলিহান শেখা তখন জানালার বাইরের দিকে বেরিয়ে আসছে। তাই স্থানীয়রা কাল বিলম্ব না করে ফায়ার ব্রিগেড এবং পুলিশদেরকে খবর দেন। যেহেতু এলাকাটা ছিল কেরালার মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে মাত্র কয়েকশো মিটার দূরে, তাই দমকল বাহিনীর আর বিশাল পুলিশের একটি টিম চোখের পলকে সেখানে পৌঁছে যায়। অক্লান্ত চেষ্টার পরে যখন আগুন নিয়ন্ত্রণে আসে, তখন দমকল কর্মীরা অক্সিজেনের মাস্ক পরে ভেতরে প্রবেশ করেন। কিন্তু দোতলার একটি ঘরে প্রবেশ করতেই তাদের নাকে আসে পোড়া মাংসের এক তীব্র উৎকট গন্ধ। আর যখন তারা ঘরে গিয়ে ঘরের বাথরুমের ভিতরে উকি দেয়, তখন তাদের চোখ কপালে উঠে যায়। কারণ সেখানে স্তূপ করে রাখা ছিল 5টি নিথর। প্রতিটি দেহই ছিল বিভৎসভাবে আধপোড়া এবং ক্ষত বিক্ষত, এবং এই রক্তের ছাপ আর বিভৎসতা এতটাই চরমে ছিল যে উপস্থিত অভিজ্ঞ অফিসারদেরও তখন পা কাঁপতে শুরু করেছিল। তখনই তারা বুঝতে পারেন এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়। এরপরে ফায়ার ব্রিগেডের কর্মীরা যখন অত্যন্ত সতর্কতার সাথে সেই ঝলসে যাওয়া বিভৎস দেহগুলো এক এক করে উদ্ধার করছিল, তখন সেখানে উপস্থিত প্রতিটা মানুষের চোখে ছিল জল আর মনে ছিল গভীর হাহাকার। এরপরে তদন্তের স্বার্থে পুলিশ যখন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন সেই বেইনস কম্পাউন্ডারের সেই অভিশপ্ত বাড়ির যে পরিচয় বেরিয়ে এলো, তা শুনে পুলিশ কর্মকর্তাদের বুক ফেটে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কারণ তারা জানতে পারেন এই বাড়িতেই থাকতেন শহরের অত্যন্ত মার্জিত এবং উচ্চশিক্ষিত পরিবার। বাড়ির কর্তা ছিলেন 60 বছর বয়সী রাজা থাসকম, যিনি পেশায় ছিলেন ইতিহাসের একজন নামকরা অধ্যাপক। আর তার স্ত্রী 58 বছর বয়সী ডক্টর জিন পদ্মা। তিনি ছিলেন শহরের একজন অত্যন্ত পরিচিত এবং অভিজ্ঞ কার্ডিওলজিস্ট। আর তাদের সঙ্গেই থাকতেন তাদের 26 বছর বয়সী মেয়ে ক্যারোলিন, যিনি কিছুদিন আগেই চীন থেকে তার MBBS ডিগ্রি শেষ করে ডক্টর হয়ে দেশে ফিরেছেন। এছাড়াও ছিলেন 70 বছর বয়সী বৃদ্ধা ললিতা, যিনি বার্ধক্যজনিত কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং এই পরিবারের সাথেই থাকতেন। আর এই পরিবারেই থাকতেন তাদের বড় ছেলে 28 বছর বয়সী ক্যাডেল জেনসন। একজন অধ্যাপক, একজন নামকরা ডক্টর, আর তাদের 2 সন্তান। এমন একটি উচ্চবিত্ত শিক্ষিত পরিবার যে এভাবে এক নিমেষেই আগুনের লেলিহান শিখায় শেষ হয়ে যাবে, তা কারোর কল্পনাতেও ছিল না। কিন্তু পুলিশ যখন মৃতদেহের সংখ্যা আর পরিবারের সদস্য সংখ্যা মেলাতে শুরু করলো, তখন তারা দেখতে পেল বাথরুমে 5টি দেহই পড়ে আছে, অর্থাৎ পরিবারের কোনো সদস্যই আর বেঁচে নেই। তাই তদন্তকারী অফিসাররা প্রাথমিকভাবে ধারণা করলেন হয়তো শর্ট সার্কিট বা রান্নার গ্যাস থেকে লাগা কোনো ভয়াবহ আগুন এই হাসি খুশি পরিবারটিকে ঘুমন্ত অবস্থায় গ্রাস করে নিয়েছে। এই বিষণ্ণতা আর শোকবহ পরিবেশের মধ্য দিয়ে পুলিশ তখন সেদিনের মতো ঘটনাস্থল থেকে ফিরে আসে। আর পুরো এলাকা তখন শোক কাতর। সবাই ভাবছে ভাগ্য কতটা নির্মম হতে পারে। এর ঠিক কয়েকদিন পর ময়নাতদন্ত বা পোস্টমর্টমের রিপোর্ট যখন পুলিশের হাতে আসে, তখন তদন্তকারী অফিসারদের রক্ত হিম হয়ে যায়। কারণ তারা যা ভেবেছিলেন সত্য ছিল তার চেয়েও কয়েক গুণ বেশি ভয়াবহ। রিপোর্টে দেখা যায় এই মানুষগুলো শুধু আগুনেই পুড়ে যাননি, বরং আগুন লাগার আগেই তাদের উপর চালানো হয়েছে নরকীয় তাণ্ডব। রিপোর্টে স্পষ্ট ছিল প্রতিটি মৃতদেহের শরীরে ছিল গভীর এবং অসংখ্য ক্ষতচিহ্ন। কোনো ধারালো বা ভারী অস্ত্র দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে এবং বারবার আঘাত করে তাদের শরীরগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এটি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং নৃশংস এক হত্যাকাণ্ড। আর খুনি শুধু তাদের মারেনি, বরং খুনের প্রমাণ লোপাট করতেই পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু এর চেয়েও বড় চমক তখনও বাকি ছিল। কারণ পুলিশ যখন রিপোর্টগুলো আরও খুঁটিয়ে দেখতে শুরু করলো, তখন তাদের চোখ কপালে উঠে গেল। সেই 5টি শরীরের মধ্যে একটি বডি ছিল সম্পূর্ণ নকল,
অর্থাৎ সেটি কোনো রক্ত মাংসের শরীর ছিল না, বরং কাপড় আর মোটালের তৈরি একটি মানুষের আকৃতির পুতুল বা ডামি বডি ছিল। প্রিয় দর্শক, একটি সম্ভ্রান্ত পরিবারের 4 জন সদস্যকে কেন এমনভাবে নরকীয়ভাবে কুপিয়ে হত্যা করা হলো? আর যদি ওই বাড়িতে 5 জন সদস্যই থেকে থাকেন, তবে বাথরুমে ওই ডামি বা নকল দেহটি এলো কোথা থেকে? আর ওই ডামি বডিকেই কেন এই খুন করা মানুষদের দেহের সাথে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল? আর সবথেকে বড় প্রশ্ন, যদি ওই 5টি শরীরের মধ্যে একটি নকল ডামি হয়, তার মানে পরিবারের 4 জন সদস্য মারা গেছেন, তাহলে সেই 5ম মানুষটি কোথায়? সেই কি এই খুনের পুরো কারিগর, নাকি সে নিজেও এই অন্ধকার ষড়যন্ত্রের এক অনন্য শিকার? তদন্তকারী অফিসাররা যখন এই গোলকধাঁধার উত্তর খুঁজতে মরিয়া হয়ে কেসটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলেন, তখনই একটি মানুষের নাম সামনে চলে আসে, আর সে হলো ওই বাড়ির বড় ছেলে ক্যাডেল জেনসন রাজা। ওয়েলকাম, আমি শাহিদ। ঘটনার এই পর্যায়ে এসে আপনারা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন যে এই বীভৎস হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা আসল অপরাধী হয়তো তাদের নিজেদেরই সন্তান। তাই হয়তো আপনাদের মনে এখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একটি ছেলে কেন তার নিজের বাবা মা আর বোনকে এমন নৃশংসভাবে খুন করবে? সে কি কোনো মানসিক রোগী ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার গল্প? হ্যাঁ, সেই সব উত্তর আমরা অবশ্যই জানব। তবে তার আগে প্রতিবারের মতো একটি অনুরোধ, যারা নিয়মিত এখনও আমাদের ভিডিওগুলো দেখছেন অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন, ক্যাডেল কেন এই ভয়ঙ্কর কাজটা করল তা জানার আগে আমরা দেখে নেই পুলিশ তাকে ঠিক কিভাবে এবং কোথা থেকে গ্রেপ্তার করল। ময়নাতদন্তের রিপোর্ট আর রহস্যময় ডামি উদ্ধার করার পর পুলিশের মনে সবটুকুই সন্দেহ গিয়ে জমা হয় ওই বাড়ির বড় ছেলে ক্যাডেল জেনসন রাজার উপর। কারণ যখন নিশ্চিত হওয়া গেল যে ওই বীভৎস লাশের স্তূপের মধ্যে একমাত্র ক্যাডেলেরই কোনো অস্তিত্ব নেই, তখন তদন্তকারী অফিসাররা আর এক মুহূর্ত দেরি করেননি। তাই পুলিশ কমিশনারের নির্দেশের সাথে সাথেই ক্যাডেলের ছবি দিয়ে শহরের প্রতিটি অলিতে গলিতে ওয়ান্টেড পোস্টার লাগিয়ে দেওয়া হয়। আর রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং শহরের বাইরে যাওয়া প্রতিটি রাস্তায় কড়া নজরদারি শুরু করে পুলিশ। এদিকে পুরো কেরালা জুড়ে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে ছেলে নিজের পরিবারকে এমনভাবে শেষ করে দিল, সে এখন কোথায়? সে কি কেরালার বাইরে গিয়ে গা ঢাকা দিয়েছে, নাকি আত্মগোপন করে আছে অন্য কোথাও? তাই পুলিশের ইনফরমাররা চারিদিকে ছড়িয়ে পড়ে। অবশেষে সেই নরকীয় হত্যাকাণ্ডের প্রায় 4 দিন পর 10ই এপ্রিল পুলিশের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসে। খবরে বলা হয় নিরুভানান্থামপুরের সেই রেলওয়ে স্টেশনে একজন অদ্ভুত চেহারার যুবককে লক্ষ্য করা গেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ স্টেশনে ওত পেতে বসে। ঠিক তখনই তারা দেখতে পায় লম্বা চুলে মুখ ঢেকে ক্যাডেল চেন্নাই থেকে আসা একটি ট্রেন থেকে স্টেশনে নামছে। পুলিশ তাকে চিনতে দেরি করেনি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ক্যাডেলও পালানোর কোনো চেষ্টা করেনি, বরং তার চোখে মুখে ভয়ের বদলে ছিল এক অদ্ভুত এবং শীতল উদাসীনতা। যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছিল তখন তার ঠোঁটের কোণে লেগেছিল এক বিচিত্র হাসি, যেন সে ধরা পড়ার জন্যেই সেখানে এসেছিল। তাই কোনো বাধা ছাড়াই সে পুলিশের সঙ্গে চলতে শুরু করে। গ্রেপ্তার হওয়ার পর থানায় নিয়ে যাওয়ার সময়ও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। আর পুলিশের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এখন একটাই, এই ঠান্ডা মাথার ছেলেটার মুখ থেকে আসল সত্যটা বের করে আনা। ক্যাডেল জেনসন রাজার ছোটবেলা আর 5টা সাধারণ বাচ্চার মতো ছিল না, কারণ তার বাবা ছিলেন ইতিহাসের অধ্যাপক এবং মা ছিলেন একজন কার্ডিওলজিস্ট। এমন এক উচ্চশিক্ষিত পরিবারে ক্যাডেলের উপর ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো করার এক প্রচণ্ড মানসিক চাপ ছিল। কিন্তু ক্যাডেলের মন কখনো বইয়ের পাতায় বসত না। তাই দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12 পাশ করতেই তাকে অনেক বেগ পোহাতে হয়েছিল। আর তার রেজাল্ট কখনোই মা বাবার আশার ভিতরে ছিল না। ফলে বাড়ির ভিতরে তাকে প্রতিনিয়ত অবহেলা আর কটু কথা শুনতে হতো। এদিকে ক্যাডেলের বাবা রাজা ছিলেন অত্যন্ত রাগী স্বভাবের মানুষ। তাই পড়াশোনায় ভালো না করতে পারায় তিনি প্রায় ক্যাডেলকে মারধর করতেন এবং তার ছোট বোন ক্যারোলিনের সঙ্গে তার তুলনা করে তাকে নিচু দেখাতেন।
অন্যদিকে মা ডক্টর জিন পদ্মা নিজের প্রফেশনাল লাইফ নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে ছেলের মনের ভিতরে কি চলছে তা বোঝার সময় বা ইচ্ছা কোনোটাই হয়তো তার ছিল না। ফলে বাড়িতে নিজের কোনো সম্মান না পেয়ে ক্যাটেল ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে এবং সে ঘরের ভিতরে নিজেকে বন্ধ করে নেয়। মানুষের চেয়ে ইন্টারনেটের অন্ধকার জগৎ আর ভিডিও গেমকেই নিজের আপন করে নেয়। এদিকে বাবা মায়ের সেই অপমান থেকে বাঁচতে এবং নিজেকে নতুনভাবে প্রমাণ করতে ক্যাটেল হঠাৎ একদিন তার বাবার কাছে এক অদ্ভুত আবদার করে বসলো। সে তার বাবাকে বলে সে অস্ট্রেলিয়ায় গিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। ছেলের এই পরিবর্তনের কথা শুনে বাবা অধ্যাপক রাজা খুব খুশি হয়ে যান, কারণ তিনি ভাবলেন হয়তো বিদেশের পরিবেশে গিয়ে তার ছেলের ভাগ্য ফিরবে। তাই অনেক টাকা খরচ করে তিনি ক্যাডেলকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পড়াতে পাঠান। কিন্তু ক্যাডেলের সেই পুরনো স্বভাব আর তার পিছু ছাড়ল না। যদিও অস্ট্রেলিয়ার নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তবুও সে পড়াশোনায় মনোযোগ দিতে পারল না। বরং সেখানে সে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে ভিডিও গেম খেলে আর ইন্টারনেটে আজব সব সাইট খুঁজে সময় নষ্ট করে। ফলে এর ফল যা হওয়ার তাই হলো। সে সেখান থেকেই ড্রপ আউট হয়ে গেল, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং শেষ না করেই সে কেরালায় অর্থাৎ বাড়িতে ফিরে এলো। কিন্তু কেরালায় ফিরে আসার পর তার উপর মানসিক নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেল, কারণ বাবা মা তাকে এখন একজন ব্যর্থ এবং অপদার্থ ছেলে হিসাবে গণ্য করতে শুরু করল। এমনকি তাকে বাড়ির একটি কোণে বা কার্যত একটি ঘরে রাখা হলো। কিন্তু তবুও ক্যাডেল হাল ছাড়েনি, বরং সে তার বাবাকে আরও একটি মিথ্যার গল্পের জালে ফাঁসায়। সে দাবি করে সে একটি বড় গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে রিমোট জব বা ঘরে বসে কাজ করার সুযোগ পেয়েছে। আর তার বাবা মা তার এই মিথ্যা কথা বিশ্বাসও করে নিয়েছিল। তারা ভেবেছিলেন তাদের ছেলে হয়তো এবার নিজের পায়ে দাঁড়িয়েছে। অবশেষে আসে সেই ভয়ঙ্কর দিন, 5ই এপ্রিল 2017। বাড়ির পরিবেশ সেদিন ছিল একদম স্বাভাবিক, কিন্তু ঠিক সেই সময় ক্যাডেল হঠাৎ খুব হাসি মুখে তার মা ডক্টর জিন পদ্মার কাছে গিয়ে বলে, মা আমি একটা দারুণ ভিডিও গেম তৈরি করেছি, তুমি একটু ওপরে এসে দেখবে। মা ভাবলেন হয়তো তার ছেলে শেষ পর্যন্ত জীবনে ভালো কিছু করেছে, তাই খুশিতে গদগদ হয়ে তিনি ক্যাডেলের সাথে দোতলার ঘরে যান। কিন্তু মা যখন ঘরে ঢুকে চেয়ারে বসে কম্পিউটারের স্ক্রিনে গেমটা দেখতে পুরোপুরি মগ্ন হয়ে যান, ঠিক সেই মুহূর্তে ক্যাডেল তার আসল রূপ ধারণ করে। সে ঘর থেকে একটি ধারালো কোরাল বের করে কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে মায়ের ওপরে অতর্কিত হামলা করে বসে। ফলে মা পালানোর বা চিৎকার করার সুযোগটুকু পায়নি। আর ক্যাডেল ততক্ষণ পর্যন্ত আঘাত চালিয়ে যায় যতক্ষণ না তার মায়ের দেহ নিথর হয়ে যায়। খুনের পর সে অত্যন্ত ঠান্ডা মাথায় বাথরুমের দরজা খুলে মায়ের মৃতদেহটি সেখানে টেনে নিয়ে যায়। এরপরে মেঝেতে লেগে থাকা রক্ত খুব যত্ন করে মুছে পরিষ্কার করে সে নিচে নেমে আসে। তারপর নিচে নেমে এসে ক্যাডেল তার বাবা এবং বোনের সাথে এমন স্বাভাবিকভাবে দুপুরের খাবার খায় যেন কিছুই হয়নি। যখন বাবা আর বোন মায়ের কথা জিজ্ঞাসা করে, ক্যাডেল নির্লিপ্তভাবে উত্তর দেয়, মা উপরে আমার তৈরি করা ভিডিও গেম দেখছে। এরপর খাওয়া শেষ করে সে তার বাবা অধ্যাপক রাজাকে একইভাবে ভিডিও গেম দেখানোর নাম করে ওপরে ডেকে নিয়ে যায়। কিন্তু ওপরে পা রাখতেই বাবার কপালেও জোটে মায়ের মতো একই পরিণতি। তাকেও নির্মমভাবে আঘাত করে ক্যাডেল ওই বাথরুমে ফেলে রাখে। কিন্তু শয়তানের এই খেলা তখনও শেষ হয়নি। এরপর সে তার বোন ক্যারোলিনকে উপরে ডাকতে যায়। ক্যারোলিন যখন ঘরে ঢোকে তখন ক্যাডেল ঘরটা পরিষ্কার করার সময় পর্যন্ত পায়নি। তাই চারিদিকের দেওয়ালে আর মেঝেতে ছিটকে থাকা রক্তের দাগ দেখে ক্যারোলিন শিউরে ওঠে। সে মুহূর্তেই বুঝতে পারে তার ভাই কোনো এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। ফলে প্রাণ ভয়ে সে যখন ঘর থেকে পালানোর চেষ্টা করে, ক্যাডেল কুড়োল দিয়ে তার উপর আঘাত চালায়। প্রথম আঘাতে ক্যারোলিন মারাত্মক জখম না হলেও সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু ক্যাডেল ছিল মরিয়া, তাই সে দ্রুত একটি ধারালো ছুরি বার করে বোনের গলা কেটে দেয়। এদিকে বাড়িতে বাকি ছিল কেবল দৃষ্টিহীন ওই বৃদ্ধা ললিতা। যেহেতু তিনি চোখে দেখতে পান না, তাই তাকে হত্যা করতে ক্যাডেলের খুব একটা বেগ পোহাতে হয়নি।
4জন মানুষকে নৃশংসভাবে শেষ করার পর সে লাশগুলো বাথরুমের একটি চেম্বারের ভিতরে ঠাসাঠাসি করে ভরে দেয়। এরপর পরের 3 দিন সে ওই পচন ধরা লাশগুলোর সাথেই একই বাড়িতে বসবাস করে। বাইরের মানুষের কাছে সে প্রচার করে যে তার পরিবার বেড়াতে গেছে, কিন্তু 8ই এপ্রিল রাতে ক্যাডেল বুঝতে পারে লাশ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। কিন্তু সে আগে থেকেই কয়েক লিটার পেট্রোল আনিয়ে রেখেছিল। প্রমাণ লোপাট করতে সে ওই লাশগুলোর উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, কিন্তু আগুনের তেজ এতটাই বেড়ে গিয়েছিল যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে পুরো বাড়ি ধোঁয়ায় ভরে ওঠে। তখন নিজের প্রাণ বাঁচাতে সে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এরপরে পুলিশ যখন ক্যাডেলের মুখ থেকে একে একে 4টি খুনের লোমহর্ষক বর্ণনা শুনল, তখন তদন্তকারী অফিসারদের মনেও একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন? অর্থাৎ একজন সন্তান তার নিজের রক্তকে এভাবে কেন শেষ করে দিল? কিন্তু পুলিশের জেরার মুখ থেকে ক্যাডেল তখন সেই সত্যটি প্রকাশ করল। তা শুনে সেখানে উপস্থিত সবার রক্ত হিম হয়ে গেল। আর সেখান থেকেই বেরিয়ে এলো এক অন্ধকার জগতের গল্প, যা এই কেসটাকে পুরো ভারতের সবথেকে অদ্ভুত কেসে পরিণত করেছে। ক্যাডেল পুলিশকে জানায় এই খুনের পরিকল্পনা সে মাত্র কয়েকদিন আগেই করেনি, বরং যখন তার বয়স ছিল মাত্র 14 বছর, তখন থেকেই সে ইন্টারনেটের অন্ধকার দুনিয়ায় একটি বিশেষ বিষয়ে আসক্ত হয়ে পড়ে। আর সেই বিষয়টি ছিল অ্যাস্ট্রাল প্রজেকশন। এটি এমন একটি আধ্যাত্মিক চর্চা বা কাল্পনিক বিদ্যা যার মাধ্যমে দাবি করা হয় যে মানুষের আত্মা শরীর থেকে আলাদা হয়ে অন্য কোনো জগতে বিচরণ করতে পারে। কিন্তু ক্যাডেলের মাথায় এই বিষয়টি এমনভাবে চেপে বসেছিল যে সে বিশ্বাস করতে শুরু করেছিল সে যদি কাউকে হত্যা করে তবে ওই মানুষের আত্মা বা শয়তানের সাথে সে সরাসরি যোগাযোগ করতে পারবে। ফলে সে দেখতে চাইছিল মানুষের শরীর থেকে আত্মা ঠিক কিভাবে বের হয় এবং সেই আত্মাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই কারণেই গবেষণার নাম করে ক্যাডেল তার বাবাকে বাধ্য করেছিল তাকে অস্ট্রেলিয়ায় পাঠাতে। কিন্তু বাস্তবে সেখানে কোনো সে ডিগ্রি নিতে যায়নি, বরং তার আসল উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার মতো জায়গায় বসে এই প্রজেকশন বা শয়তানি শক্তির উপাসনা নিয়ে আরও গভীরভাবে গবেষণা করা। তাই সে দিনের পর দিন ইন্টারনেটে মানুষের গলা কাটা বা নৃশংস হত্যার ভিডিও দেখত, আর মনে মনে ভাবত একদিন সে নিজের পরিবারের উপর এই পরীক্ষা চালাবে। আসলে ক্যাডেল তার পরিবারকে কোনো মানুষ হিসাবে দেখি, বরং তার কাছে তার বাবা মা, তার বোন ছিল কেবল এই শয়তানি পরীক্ষার একমাত্র সাবজেক্ট বা গিনিপিগ, যেটা পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। তাই সে পুলিশকে স্পষ্ট জানায় যে সে তার পরিবারকে মেরেছে কারণ সে দেখতে চেয়েছিল মৃত্যুর ঠিক পরের মুহূর্তে তাদের আত্মা ওই ঘরে ঢুকে বেড়ায় কিনা। এমনকি পুলিশ যে ডামি বা পুতুলটি খুঁজে পেয়েছিল সেটিও ক্যাডেল তৈরি করেছিল, কারণ তার বিশ্বাস ছিল সে মৃতদেহের আত্মাকে ওই ডামের ভিতরে বন্দি করতে পারবে। সহজ কথায় বললে ক্যাডেল তার উন্মাদনার জন্য নিজের পরিবারকে বলি দিয়েছিল। সে চেয়েছিল এক অলৌকিক ক্ষমতার অধিকারী হতে, আর সেই ক্ষমতার লোভে সে তার নিজের জন্মদাত্রী মা এবং আশ্রয়দাতা বাবাকে মারতেও দ্বিধা করেনি। মানুষের কৌতূহল যে কতটা বীভৎস এবং ভয়ঙ্কর হতে পারে, ক্যাডেল জেনসন রাজা তার প্রমাণ দিয়ে গেল। প্রিয় দর্শক, আজ যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমরা সবাই চাই আমাদের সন্তানকে পৃথিবীর সেরা সুযোগ সুবিধা দিতে, তাই আমরা দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটি এই ভেবে যে দুহাতে অঢেল টাকা ইনকাম করে যদি সন্তানের পিছনে ঢালতে পারি তবেই হয়তো সে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। কিন্তু সত্যি কি তাই? এক বুক অভিমান নিয়ে আজ আমাদের ভেবে দেখতে হবে, একটি সন্তান গড়ে তোলার জন্য দামি স্কুল বা আর্থিক সচ্ছলতার চেয়েও তার পিছনে ব্যয় করা সঠিক সময় এবং মানসিক সান্নিধ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সন্তানকে দামি উপহার দেওয়ার আগে তার একজন বিশ্বস্ত বন্ধু হওয়ার চেষ্টা করুন। সে কিসের ভিতর দিয়ে যাচ্ছে, কোন ডিপ্রেশন বা একাকিত্ব তাকে কুরে কুরে খাচ্ছে তা জানার চেষ্টা করুন। মনে রাখবেন, আর্থিক সহযোগিতা সন্তানের শরীর গড়ে দেয়, কিন্তু মানসিক সহযোগিতা গড়ে দেয় তার চরিত্র।
আজ ভাবলেও গা শিউরে ওঠে যে মা তার নাড়ি কাটা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরেছিল, পরম মমতার আড়ালে আগলে রেখেছিল। তিনি কি একবারও ভেবেছিলেন যে তার সেই পরম আদরের সন্তানই একদিন তার এই পৃথিবী ছেড়ে দেওয়ার কারণ হবে? জন্মধাত্রীর হৃদয়ে যখন নিজের সন্তানের চালানো কুরুলের উপর প্রথম আঘাত লেগেছিল, আচ্ছা বলুন তো সেই যন্ত্রণা কেউ কি পরিমাপ করতে পারবে? আমি জানি আপনারা যারা ভিডিও দেখেন তাদের অধিকাংশ মানুষই অত্যন্ত সচেতন এবং সুশিক্ষিত, আর আমার ভিডিওর কমেন্ট সেকশন তার বড় প্রমাণ। তাই বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরবর্তী কোনো অজানা রহস্যের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।